আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। তাপপ্রবাহের কারণে 25 জেলায় শনিবারও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়। 6 মে থেকে বৃষ্টিপাত বাড়বে, জানালো আবহাওয়া অফিস। নানা অব্যবস্থাপনার কারণে কুয়াকাটার সমুদ্র সৈকতের প্রতি অনাগ্রহ পর্যটকদের, বাড়ছে হয়রানি। নির্মিত পর্যটন পার্কটি দ্রুত চালুর দাবি। এবং তীব্র তাপদাহে মাগুরায় ঝরে যাচ্ছে লিচুর গুটি, ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের কারণে শনিবার দেশের 25টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জেলাগুলো হল খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী। এসব জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 4 মে বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে আগামী রোববার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে, তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। আগামী 6 মে থেকে সারা দেশে বাড়বে বৃষ্টিপাত। এই মাসে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মে মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ 2-1টি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 10 মিলিমিটার এবং রাঙ্গামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মে মাসেতে সামগ্রিকভাবে 3 থেকে 5টি মৃদু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এই মে মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে। তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এই মাসের দ্বিতীয়ার্ধে। আগামী 8 মে অনুষ্ঠিত হবে মাগুরার সদর ও শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন। এ উপলক্ষে ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে 2 উপজেলার সমস্ত এলাকা। প্রচণ্ড গরম উপেক্ষা করে বাড়ি বাড়ি ও হাট বাজারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সাধারণ ভোটাররা চান যোগ্য, দক্ষ ও সৎ প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। নির্বাচনে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি রাখছে প্রশাসন। অপরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রতি অনাগ্রহ দেখা দিচ্ছে পর্যটকদের। সৈকতে পোশাক পরিবর্তনের ব্যবস্থা না থাকায় সাগরে নামতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি সহ হয়রানির শিকার হচ্ছে পর্যটকরা। পর্যটন নগরী কুয়াকাটার এমন সমস্যার সমাধানে পর্যটক সহ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি থাকলেও আজও তার সুরাহা হয়নি। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। একই বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত সহ সমুদ্রের বিশাল জলরাশি ও প্রকৃতির অপার নীলিমা উপভোগের জন্য সাগরকন্যা কুয়াকাটার প্রতি পর্যটকদের বাড়তি আকর্ষণ। কিন্তু নানা অব্যবস্থাপনা এবং অপরিচ্ছন্ন সৈকতের পাশাপাশি সাগরে নামা পর্যটকদের মূল্যবান মালামাল সংরক্ষণ সহ গোসল শেষে পোশাক পরিবর্তনের নেই কোনো ব্যবস্থা। ফলে নারী পর্যটকদের ভেজা পোশাকে ফিরতে হয় হোটেলে। অনেক পর্যটকের হারিয়ে যায় মূল্যবান মালামাল। তো আমি এই মোবাইল রাখা যে কোথাও নামবো এরকম কোনো লকার এখানে নাই, এই জন্য নামতে পারছি না। আমাদের যে কাপড় চোপড় রাখার জন্য যে একটা স্টোর, ওরকম কোনো স্টোর নেই। এখানে আর টুরিস্টের আরো বেশি আগমন হচ্ছে, তো আরেকটু ডেভেলপ করা উচিত। নারী পুরুষের জন্য আলাদা গোসলখানা, টয়লেট, বিশ্রামাগার এবং পাদুকা, মুঠোফোন সহ প্রয়োজনীয় মালামাল রাখার জন্য 200 লকার সহ সৈকতে একটি পর্যটন পার্ক নির্মাণ করে ট্যুরিজম বোর্ড। কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটি 2020 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত তা পর্যটকদের ব্যবহারের জন্য চালু করা যায়নি। পর্যটকরা যে ব্যবহার করে যেন পর্যটকদের ইন্সপায়ার করছি এবং সেটা মেরামতের উদ্যোগ নিচ্ছি এবং সাইনবোর্ড দিয়ে দিব যেন পর্যটকরা সেটা দেখতে পায়। আর যে জায়গায় পর্যটকদের আনাগোনা বেশি
যে জায়গাগুলো পর্যটক মুখর থাকে সেখানে নতুন করে চেঞ্জিং রুম এবং সেফটি লক করে দেওয়া হবে। পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় পর্যটকদের আগমন বেড়েছে বহুগুণে। পর্যটনের এই খাত থেকে রাজস্ব বেড়েছে সরকারের। তাই অপার সম্ভাবনাময় কুয়াকাটায় আসা পর্যটকদের সুবিধার্থে দ্রুত গোসলখানা এবং লকার সুবিধা নিশ্চিত করার দাবি পর্যটন ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাল ছাঁটাইয়ের সময় রাইস মিলে পলিশ বন্ধে আইন করা হয়েছে। আমন মৌসুম থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বোরো সংগ্রহ অভিযান 2024 উপলক্ষে নওগাঁয় খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। রাইস মিলে পলিশ বা ঘষা মাজার কারণে বছরে 16 থেকে 20 লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়ে যায়। পলিশ বন্ধ হলে উৎপাদন খরচও কমে আসবে। এতে ভোক্তারা তুলনামূলকভাবে কম দামে চাল ক্রয় করতে পারবেন বলেও মনে করেন মন্ত্রী। কৃষককে ন্যায্য মূল্য দিতে এবছর ধান এবং চালের দাম বাড়ানো হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আইন পেশাকে শুধুমাত্র জীবিকা হিসেবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির শতবর্ষ উদযাপন ও বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইন পেশায় 3 জন আইনজীবীর 50 বছর পূর্ণ হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। তীব্র তাপদাহে মাগুরায় ঝরে যাচ্ছে লিচুর গুটি। বৃষ্টির অভাবে শুকিয়ে গায়ে পড়েছে দাগ। এমন অবস্থায় লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। লোকসানের সংখ্যায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তবে ক্ষতি কমাতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশাখ মাসেও আকাশে নেই মেঘের দেখা, নেই বৃষ্টি। তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘ অনাবৃষ্টিতে প্রকৃতিও যেন বিরূপ। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ মাগুরার লিচু চাষিদের কপালে। গরমের কারণে ঝরে যাচ্ছে বাগানের লিচুর গুটি। এখানে অন্তত 30টি গ্রামের 2000 চাষি লিচু উৎপাদনের সাথে জড়িত। গাছের ফল বাঁচাতে প্রায় 3 গুণ বেশি টাকা খরচ করে সেচ দিয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না। খারাপ তাপমাত্রার মধ্যে আপনারা চানে পানি কম উঠতেছে, 100 টাকা ঘন্টা নিচ্ছে আমাদের কাছ থেকে, বুঝছেন? কিন্তু আমাদের এতে 100 টাকা ঘন্টা দিয়ে আমাদের লিচুর আপনার পত্তা আসছে না। এই বছরে যে কি নাম হবে এইটাই বলতে পারতেছি না। আবহাওয়ার কারণে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, এমনি ঝরে যাচ্ছে, পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার মৌসুম শুরুর আগে শিলাবৃষ্টির কারণে মুকুল ঝরে যাওয়ায় গাছে ফল এসেছে কম। তার উপর যে গুটি এসেছে তা রক্ষা করা যাচ্ছে না। তাপের কারণে দাগ হয়ে যাচ্ছে অধিকাংশ গুটিতে। ফলে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। বছরে আমাদের একটা ফসল, কৃষি বিভাগের লোকজন কোনো এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেনি এবং কোনো সহযোগিতা করতেছেন আমাদের। আমাদের যে সুপারভাইজার আছে এনারা কোনো দেখিনি, বুঝছেন? যদি তার পরামর্শ পেতাম তাহলে আমাদের মনে আর একটু উন্নতি হতো। তবে কৃষি বিভাগ বলছে গুটি রক্ষায় কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। যখন সূর্যের তাপ কমে যাবে এই সময় তারা সেচ দেয়, এতে করে লিচুর ড্রপিংটা কম হবে বা ঝরে পড়া কম হবে। একই সাথে তারা যদি 10 লিটার পানিতে 10 গ্রাম লিব্রিল বোরন যদি মিশিয়ে স্প্রে করে তাহলে ঝরার সম্ভাবনা কমে যাবে। এবছর মাগুরায় 765 হেক্টর জমিতে 6050 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 121 কোটি টাকা। বৈরী আবহাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে মেহেরপুরের গাংনীতে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের পশ্চিমপাড়া ফুটবল মাঠে 2 রাকাত নামাজ আদায়ে বিভিন্ন বয়সী লোকজন অংশ নেন। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুসল্লিরা। নওগাঁর একটি গ্রামে ভালোবাসার বিরল নিদর্শন রেখেছেন পাল বংশের এক রাজা। রানীর সুস্থতার জন্য 365টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন তিনি। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রাজ্য আর রাজপ্রাসাদ।
কিন্তু মানুষের মুখে আজও রয়ে গেছে সেই লোকগাথা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন শরীফুল ইসলাম। নওগাঁর ইসবপুর ইউনিয়নের এই গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ৩৬৫টি পুকুর। স্থানীয়রা জায়গাটিকে দুই সতী না বলেও চেনেন। ৩৬৫টি পুকুর ঘিরে প্রচলন রয়েছে নানা গল্পের। অষ্টম শতাব্দীর পাল বংশের কোনো এক রাজা তার স্ত্রীর সুস্থতার জন্য পুকুরগুলো খনন করেন। বছরে ৩৬৫ দিন ৩৬৫ পুকুরে গোসল করলেই সুস্থ হবেন রানী। তাই রাজা তার প্রিয়তমার সুস্থতার জন্য খনন করেন ৩৬৫টি পুকুর। বৈদ্য প্রতিদিন একটি করে পুকুরে গোসল করার জন্য রাজাকে পরামর্শ দেন রানী যেন একটি করে পুকুরে প্রতিদিন গোসল করেন। আর সেই সূত্র ধরে তৎকালীন রাজা এই ৩৬৫ পুকুর খনন করে বলেই আমরা জেনেছি। বর্তমানে রাজার রাজপ্রাসাদ না থাকলেও এসব পুকুর কালের সাক্ষী হয়ে আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ক্ষোভ জানান তারা। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, প্রায় ১.৫ কিলো মতন রাস্তা কাঁচা। শীত বর্ষা উভয় সময় লোকজন আসে। ৭২ সাল থেকে এ যাবৎ পর্যন্ত দেখতেছি এই অবস্থায় আছে। পুকুরগুলোর চারপাশে সরকারের পক্ষ থেকে করা হয়েছে বনায়ন। এতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। এই রাস্তাঘাটগুলি উন্নয়নমূলক কাজ করা হলে ভবিষ্যতে দর্শনার্থী বৃদ্ধি পাবে। রাস্তা সংস্কার করে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় এবং সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহীতে শুরু হয়েছে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব। লেখক পরিষদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। রাজশাহী কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ২১শে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রফেসর সনৎ কুমার সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তপু, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান, ভারতের প্রখ্যাত সাহিত্যিক মৃদুল দাশগুপ্ত, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার তরফদার আক্তার জামিল ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকঞ্জি। দুদিনব্যাপী সাহিত্য উৎসবে দেশ বিদেশে ৩ শতাধিক কবি, লেখক ও সাহিত্যিক অংশ নিচ্ছেন। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। সকালে প্রধান অতিথি হিসেবে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন MM ইস্পাহানী লিমিটেড ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। এরপর বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরী GSC কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। স্মৃতিচারণ, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মাধ্যমে শেষ হয় পুনর্মিলনীর এই আয়োজন। প্রতিষ্ঠানটির বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। গ্রামগঞ্জের খবর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।